কি হয়েছে রিদি? এভাবে চিৎকার দিলি কেন তুই? কোনো খারাপ স্বপ্ন দেখেছিস? বল। রিদি নিজেকে দ্রুত স্বাভাবিক করে নেওয়ার আপ্রাণ চেষ্টা করল। ও কাপা গলায় উত্তর দিল, ওই না আসলে, হ্যাঁ ভীষণ ভয় পেয়েছি একটা বাজে দুঃস্বপ্ন দেখে। চারিদিকে তখন ফজরের আজানে সুমধুর ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে। শুভ্রা রীতির অবস্থা দেখে বিছানা থেকে নেমে রুমের লাইট অন করলো। ও টেবিল থেকে পানির জগ নিয়ে এক গ্লাস পানি ভরে রীতির দিকে বাড়িয়ে দিয়ে বলল, নে, একটা নিঃশ্বাসে সবটুকু খেয়ে ফেল, তারপর বড় বড় করে শ্বাস নে, দেখবি ভয় একদম চলে যাবে। রীতি গ্লাসটা হাতে নিয়ে ধীরে ধীরে সবটুকু পানি খেয়ে নিল এবং লম্বা লম্বা কয়েকটা শ্বাস ফেলল। শুভ্রা ওর পিঠে হাত রেখে নরম গলায় জিজ্ঞাসা করলো, এখন কেমন লাগছে? রিদি মাথা নেড়ে আলতো করে বলল। এখন একটু ভালো লাগছে। বলেই রিদি বিছানা থেকে উঠে পড়ল। ও আর শুয়ে থাকতে চাইল না, সোজা ওয়াশরুমে গিয়ে উজু করে নিল। শুভ্রাও উঠে গিয়ে উজু করে আসলো। দুই বান্ধবী মিলে অত্যন্ত শান্ত মনে ফজরের নামাজ আদায় করলো। নামাজ শেষে তারা কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করলো। এতে রীতির অস্থির মনটা কিছুটা হলেও শান্ত হলো। শুভ্রার চোখে তখনও রাজ্যের ঘুম লেগে আছে, তাই সে তেলাওয়াত শেষ করে আবার বিছানায় গা এলিয়ে দিল। কিন্তু হৃদির চোখে এক ফোঁটাও ঘুম নেই। ওর দম বন্ধ লাগছে। মনটা একটু হালকা করার জন্য ও ধীর পায়ে ছাদের দিকে রওনা হলো। ছাদে পা রাখতেই হৃদি একদম পাথরের মতো থমকে গেল। ওর বুকের ভিতরটা হঠাৎ প্রচণ্ড জোরে ধক করে উঠল। ছাদের একদম কিনারার দিকে শুভ্র বুক ডাউন দিচ্ছে। ওর পরনে কোনো শার্ট নেই, শুধু একটা শর্ট প্যান্ট। ভোরের আবছা আলোয় দেখা যাচ্ছে শুভ্রর পিঠের পেশি আর হাতের রগগুলো নীল হয়ে ফুলে উঠেছে। ঘামে ও সারা পিঠ চিকচিক করছে। শুভ্র যেন নিজের ভিতরে সবটুকু রাগ আর যন্ত্রণা শরীর চর্চার মাধ্যমে গড়ে দিতে চাইছে। ভোরের ওই শীতল হাওয়ায় শুভ্রর ঘমাক্ত শরীরের তেজ হৃদির নজর কাড়ল। ও এক মুহূর্তের জন্য নড়াচড়ার ক্ষমতা হারিয়ে ফেলল। হৃদির মাথায় হুট করে সেই দুঃস্বপ্নের কথাগুলো বাজতে লাগলো। মুহূর্তে আতঙ্কে ওর বুকটা দুরু দুরু করে কাঁপতে শুরু করলো। স্বপ্নটা ও একদম ফজরের আজানের সময় দেখেছে। লোকে বলে ফজরের আজানের সময় দেখা স্বপ্ন নাকি বিধা যায় না, কখনো কখনো তা অক্ষরে অক্ষরে বাস্তব হয়ে যায়। তাহলে কি ওর কপালে ওই সর্বনাশ বিচ্ছেদই লেখা আছে? সত্যি কি শুভ্রকে ডিভোর্স দিয়ে চিরতরে পর করে দেবে? ভাবতেই রীতির বুকটা পাথরের মতো ভারী হয়ে এলো। নিঃশ্বাস নিতেও দম বন্ধ করা একটা কষ্ট হচ্ছে ওর। হৃদির এই গভীর ভাবনার মাঝে হঠাৎ কেউ ওর চোখের সামনে সজোরে তুড়ি বাজালো। হৃদি চমকে উঠে তাকিয়ে দেখে শুভ্রা দাঁড়িয়ে আছে। শুভ্রা কিছুটা অবাক হয়ে বলল, কি রে, কোন রাজ্যে হারিয়ে গিয়েছিলি? কখন থেকে ডাকছি তোকে, কোনো সাড়া নেই কেন? হৃদি যতটা সম্ভব নিজের কম্পিত কণ্ঠস্বর আর অস্থিরতা লুকিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল। ও তুই, সরি খেয়াল করিনি। বলে হৃদি ছাদের দিকে চোখ দিল। দেখল শুভ্র ঠিক এই দিক দিয়ে ধীর পায়ে এগিয়ে আসছে। শুভ্র সারা শরীর ঘামে চপচপ করছে, চোখগুলো লালচে আর ফোলা ফোলা। ঘামে ভেজা অবাধ্য চুলের গোছাগুলো কপালের উপর লেপ্টে আছে। ও শরীর থেকে যেন আগুনের হলকা বের হচ্ছে। শুভ্রকে দেখেই শুভ্রা হাসি মুখে বলে উঠল, ভাইয়া, শুভ সকাল। তুমি তো একদম ভিজে গেছো। শুভ্র একদম হৃদির পাশ কাটিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে শীতল আর কর্কশ গলায় উত্তর দিল, ব্যায়াম করলে শরীর ঘামবে, জানিস না ইডিয়েট? শুভ্র নামার সময় একেবারের জন্য হৃদির দিকে চোখ তুলে তাকালো না। ওর গায়ে তপ্ত ঘামে তীব্র ঘ্রাণ হৃদির নাকে আছড়ে পড়ল। শুভ্র ওর পাশ কাটিয়ে চলে যাওয়ার সময় কার উপেক্ষা হৃদির বুকের ক্ষতটাকে যেন আরো গভীর করে দিল। ওর মনের ভিতর তখন একটা প্রলয়ঙ্কারী ঝড় বয়ে যাচ্ছে। ওই স্বপ্নের রেশ আর শুভ্রর এই পাথরের মতো শীতল এড়িয়ে চলা ওকে যেন ভিতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। সকালবেলা খাবার টেবিলে এক গুমোট নিস্তব্ধতা বিরাজ করছে।
সবাই যার যার মতো চুপচাপ খাবার খাচ্ছে। শুভ্রর মাঝে কোনো ভাবান্তর নেই। ও অত্যন্ত ধীরস্থিরভাবে নিজের খাবার খেয়ে যাচ্ছে। কিন্তু হৃদির অবস্থা একদমই ভিন্ন। ওর গলা দিয়ে একদলা খাবারও নামছে না। ও বারবার আর চোখে শুভ্রর দিকে তাকাচ্ছে। একটু মায়া কিংবা সামান্য একটু দৃষ্টির বিনিময় চাইছে ও। কিন্তু শুভ্র পাথরের মতো অটল। ও একেবারের জন্য হৃদির দিকে চোখ তুলছে না, যেন হৃদি সেখানে উপস্থিতি নেই। শুভ্রের এই নির্লিপ্ত আর অচেনা রূপ হৃদি কিছুতেই মানতে পারছে না। ও ভিতর থেকে একদম শেষ হয়ে যাচ্ছে। হঠাৎ খাওয়ার মাঝেই শুভ্র প্লেট থেকে মাথা না তুলেই সোহান চৌধুরীর উদ্দেশ্যে বলল। আব্বু, কিছু কথা ছিল। সোহান চৌধুরী খেতে খেতে স্বাভাবিক গলায় বললেন। হ্যাঁ বল, কি বলবে? লোক শুভ্র খুব নিষ্পৃহভাবে জানালো। অফিসের একটা ডিলের জন্য আমাকে কাল 6টার ফ্লাইটে বাইরে যেতে হবে। কথাটা শোনা মাত্রই হৃদির হাত প্লেটের উপর থেমে গেল। বুকের ভিতরটা হঠাৎ প্রচণ্ড জোরে ধক করে উঠল। মনে হলো কোনো এক ভয়াবহ খবর কেউ ওর কানে ঢেলে দিয়ে গেল। সোহান চৌধুরী কিছুক্ষণ ভেবে নিয়ে জিজ্ঞাসা করলেন। লোকেশন কোথায়? শুভ্র নির্লিপ্ত মুখে জবাব দিল। কুয়েত। সোহান চৌধুরী আবার প্রশ্ন করলেন। কতদিনের জন্য ফির? শুভ্র এবারও কোনো আবেগ ছাড়াই বলল। সেটা বলতে পারবো না, তবে আমার ফিরতে দেরি হবে। সোহান চৌধুরী খাওয়া থামিয়ে কিছুটা অবাক হয়ে বললেন। দেরি হবে মানে কি বলতে চাইছিস তুই? শুভ্র চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। ও চেহারায় এক ধরনের ক্লান্তি, নির্লিপ্ততা। ও খুব নিচু কিন্তু দৃঢ় গলায় বলল। আমি কিছুদিন একা থাকতে চাই। বলেই শুভ্র বাকি অর্ধেক খাবার পাতে ফেলে রেখে হাত ধুয়ে টেবিল থেকে উঠে চলে গেল। মুহূর্তের মধ্যে ডাইনিং টেবিলটা এক থমথমে নিস্তব্ধতায় ডুবে গেল। হৃদির মনে হচ্ছে শুভ্র তাকে ছেড়ে চলে যাচ্ছে আর কখনো ফিরবে না। শুভ্র যে তার উপর অভিমান আর রাগ করে দেশের বাহিরে গিয়ে একা থাকতে চাইছে, এটা এখন ওর কাছে একদম স্পষ্ট। শুভ্রর এই অসহ্য আচরণ হৃদি আর নিতে পারছে না। ওর বুকের ভিতরটা যেন কেউ জ্যান্ত ছিঁড়ে ফেলছে। ভীষণ কষ্টে ওর দম বন্ধ হয়ে আসছে। ভীষণ কান্না পাচ্ছে ওর। সবার সামনে এই কান্নার বেগ আটকে রাখাটা হৃদির কাছে এখন জীবনের সবচেয়ে বড় লড়াই বলে মনে হচ্ছে। ও নিচু হয়ে প্লেটের দিকে তাকিয়ে রইল, যাতে কেউ ওর চোখের টলমল জলটুকু দেখতে না পায়। প্রতিটা সেকেন্ড যেন ওর কাছে এক একটা যুগের মতো দীর্ঘ মনে হতে লাগলো। দেখতে দেখতে দিনটা যেন এক অদ্ভুত বিষণ্ণতায় গড়িয়ে গেল। কিছুক্ষণ আগেই তুর্য আর রিফাত চলে গেল। শুভ্র ওদের সদর দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে এসে সোজা নিজের রুমে ঢুকে পড়েছে। ঘরের আবহাওয়া এখন গুমোট, ভারী। শুভ্র এক মনে আলমারি থেকে কাপড় চোপড় বের করে ট্রাভেল ব্যাগে গুছিয়ে রাখতে লাগলো। ওর প্রতিটা নড়াচড়া যান্ত্রিক। চোখের দৃষ্টিতে এক ধরনের হাড় হিম করার শূন্যতা। সহসায় ঈশান রুমে ঢুকলো। শুভ্রর দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল। বস বস রেডি। একমাত্র ম্যানেজারের সাথে কথা হলো, কোনো সমস্যা হবে না। শুভ্র একটা শার্ট ভাঁজ করতে করতে নির্বিকারভাবে জবাব দিল। গুড। ঈশান কয়েক মুহূর্ত শুভ্রর শান্ত কিন্তু বিধ্বংসী চেহারার দিকে তাকিয়ে রইল। সাহস সঞ্চয় করে মিনমিনে গলায় জিজ্ঞাসা করল। বস, আপনার কি ফিরতে খুব দেরি হবে? শুভ্র হাত থামালো না। শার্টের হাতা দুটো নিখুঁতভাবে ভাঁজ করতে করতে শীতল গলায় বলল। মন যেদিন বলবে চলে আয় সেদিনই ফিরবো, তার আগে না। ঈশান বুঝতে পেরেছে ভিতরে ভিতরে কোনো প্রলয় চলছে। ও দীর্ঘশ্বাস ছেড়ে খুব নিচু স্বরে শুধালো। বস, রিদির সাথে কি আপনার কিছু হয়েছে? মেয়েটা একদম চুপসে আছে। হৃদির নামটা কানে যেতেই শুভ্র চোয়াল শক্ত হয়ে এলো। হাতের মুঠোয় থাকা কাপড়টা সজোরে চিপে ধরল ও। চোখের কোণে চিকচিক করে উঠল এক চিলতে ক্রোধ আর চরম অবজ্ঞা। দাঁতে দাঁত পিষে গম্ভীর স্বরে উত্তর দিল। আমি এই বিষয়ে একটা শব্দ বলতে চাইছি না ঈশান, গেট আউট। ঠিক সেই মুহূর্তে ধীর পায়ে রুমে ঢুকল হৃদি। দরজার আড়ালে দাঁড়িয়ে শুভ্র আর ঈশানের প্রতিটা শব্দ সে স্পষ্ট শুনেছে। সারাটা দিন এক ভয়াবহ যন্ত্রণায় কেটেছে ওর, কিন্তু এখন আর নিজেকে সামলাতে পারল না। হৃদিকে বিধ্বস্ত অবস্থায় ঘরে ঢুকতে দেখে ঈশান কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। ও মৃদু স্বরে শুধালো। আরে রিধি, কিছু বলবে?
হৃদি কোনো কথা বলতে পারল না, শুধু মাথা নিচু করে খুব ধীরে হ্যাঁ সূচক সায় দিল। ঈশান বিচক্ষণ ছেলে, ও পরিস্থিতি আঁচ করতে পেরে শুভ্রর দিকে একবার তাকিয়ে বলল। ঠিক আছে, তোমরা কথা বলো, আমি বাইরে যাচ্ছি। ঈশান ঘর থেকে বেরিয়ে যেতেই এক অসহ্য নিস্তব্ধতায় রুমটাকে গ্রাস করে নিল। শুভ্রার মধ্যে কোনো ভাবান্তর নেই, ও যেন হৃদির অস্তিত্বই টের পাচ্ছে না। ও আগের মতোই যান্ত্রিক হাতে কাপড়গুলো ব্যাগের ভিতর রাখলো। হৃদি কয়েক পা এগিয়ে এলো শুভ্রর দিকে। ওর বুকের ভিতরটা আজ এক উন্মাতাল সমুদ্রর মতো উতাল, হাত পা থরথর করে কাঁপছে। সে অস্পষ্ট স্বরে কাঁপা গলায় প্রশ্ন করলো। আপনি কি সত্যি চলে যাবেন শুভ্র ভাই? শুভ্রার হাত দুটো মুহূর্তের জন্য থমকে গেল। একটা তপ্ত দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ওর বুক ছিঁড়ে। ও ধীর গতিতে ঘাড় ঘুরিয়ে হৃদির দিকে তাকালো। শুভ্র সে চোখের দৃষ্টি আজ অদ্ভুত রকমের শীতল, যেন কোনো এক অচেনা মানুষ দাঁড়িয়ে আছে সামনে। ও হৃদির চোখের দিকে সরাসরি তাকিয়ে অত্যন্ত রুক্ষ আর নির্দয় গলায় বলল। কিছু বলার থাকলে সরাসরি বল, আর না হলে এখান থেকে চলে যা। এসব ফালতু প্রশ্নের উত্তর দেওয়ার মতো মুড বা সময় কোনোটাই এখন আমার নেই। শুভ্রর এই বিষাক্ত কথাগুলো শুনে হৃদির মনে হলো কেউ ওর গলার কাছে সজোরে চেপে ধরেছে। কথা বলার শক্তিটুকুও যেন হারিয়ে ফেলেছে ও। শুভ্র আবার কাজে মন দিল, যেন হৃদি একটা জড় পদার্থ ছাড়া আর কিছুই নয়। হৃদির চোখের বাঁধ ভেঙে অশ্রু নোনা জলের ধারা হয়ে গাল বেয়ে নামছে। সে কান্নায় ভেঙে পড়া গলায় বলল। এমন কেন করছেন শুভ্র ভাই? কেন আমাকে এভাবে তিলে তিলে মেরে ফেলছেন? শুভ্র হাতের কাপড়টা সজোরে ব্যাগের ভিতর গুজে দিল। তার চোয়াল শক্ত হয়ে আছে। সে হৃদির দিকে না তাকিয়ে খুব নিষ্পৃহভাবে বলল। জানি না, এভাবে তোকে ইগনোর করতে আমার ভালো লাগছে। এখন যাবি তুই এখান থেকে? হৃদি এবার ঝড়ের বেগে শুভ্রর একদম সামনে গিয়ে দাঁড়ালো। তার দু চোখ তখন অভিমান আর যন্ত্রণার আগুন। সে চিৎকার করে বলে উঠল। কি করেছি আমি? কাল আপনাকে একটা থাপড় মেরেছিলাম, এটাই কি আমার জীবনের সবচেয়ে বড় ভুল? এই সামান্য একটা কারণে আপনি আমাকে ছেড়ে চলে যাবেন? বলেই হৃদি শুভ্রর একটা শক্ত হাত নিজের দু হাতে জড়িয়ে ধরল। সে শুভ্রর হাতটা টেনে নিজের গালে ছোঁয়ালো, করুণ স্বরে মিনতি করে বলল। ঠিক আছে, আপনি আমাকে থাপ্পড় মারেন, একটা না, আপনার যতটা খুশি ততটা মারেন। যত রাগ আছে সব আমার উপর মিটিয়ে নিন, কিন্তু প্লিজ এভাবে আমার এড়িয়ে চলবে না। জাস্ট ক্যান বিয়ার দিস পেইন শুভ্র ভাই, আমি সহ্য করতে পারছি না। শুভ্রর শরীরের প্রতিটা শিরা উপশিরা রাগে রিরি করে উঠল। চোরের মায়ের বড় গলা। মুহূর্তের মধ্যে সে হৃদিকে হাঁচকা টানে দেওয়ালের সাথে সজোরে চেপে ধরল। শুভ্রর হাতের আঙুলগুলো হৃদির হাতের বাহুতে দেবে বসেছে। সে হৃদির মুখে একদম কাছে নিজের মুখটা নিয়ে এসে হিসিয়ে বলল। থাপ্পড় দিতে বলিস? শোন রীতি, থাপ্পড় যদি দেয়ারই থাকতো তবে ওই মেলাতেই তোকে কষে চড় লাগাতাম। আর কি বললি? আমার এড়িয়ে চলা তুই সহ্য করতে পারছিস না কেন রে? খুব কষ্ট হচ্ছে তোর? কতটুকু কষ্ট? আমার তো মনে হয় না তোর বিন্দুমাত্র কষ্ট হচ্ছে, বরং তোর তো এখন অনেক খুশি হওয়ার কথা। আই এম গিভিং ইউ স্পেস হৃদি। আমি তো তোকে আ- আর কারো থেকে দূরে থাকতে বলছি না, কারোর সাথে কথা বলতে নিষেধ করছি না। তোকে একদম তোর মতো স্বাধীন করে ছেড়ে দিয়েছি। খুশি হোসনি তুই? শুভ্রর প্রতিটা শব্দ তপ্ত আগুনের গোলার মতো হৃদির কানে এসে আছড়ে পড়ছে। লজ্জায় আর অভিমানে হৃদির মাথাটা নিচু হয়ে এলো। টপ টপ করে নোনা জল গড়িয়ে মেঝেতে পড়ছে তার। হৃদির চোখের ওই অসহায় পানি দেখে শুভ্রর পাথরের মতো শক্ত মনটা যেন নিমিষেই খানিকটা নরম হয়ে এলো। সে হৃদির বাহুর ওপর থেকে হাতের বাঁধন কিছুটা আলগা করে দিল। শুভ্র এবার খুব নিচু কিন্তু ভাঙা গলায় বলল। সব সময় কি তুই এই শক্ত শুভ্রকেই দেখিস হৃদি? কখনো কি আমার ভেতরটা বোঝার চেষ্টা করিস না? আই এম অলসো এ হিউম্যান বিইং হৃদি। আমিও রক্তে মাংসে গড়া একজন সাধারণ মানুষ। আমার ভেতরে অনুভূতি আছে, আমার ভেতরে অভিমান আর রাগ আছে। ইউ হার্ট মি সো ব্যাডলি হৃদি, অ্যান্ড আই এম টোটালি ব্রোকেন ইনসাইড। অথচ তুই কিনা বলছিস আমি কেন এমন করছি? শুভ্রের কণ্ঠস্বরে আজ এক বুক হাহাকার মিশে আছে। হৃদি ঝাপসা চোখে শুভ্রর দিকে তাকালো। হৃদি আবারও কিছু বলতে চাইল, কিন্তু শব্দগুলো তার গলার কাছে এসে তলা পাকিয়ে গেল। সে কাঁপা কাঁপা গলায় শুধু এতটুকুই আওড়ালো।
বিশ্বাস করুন আমি কাল ইচ্ছে করে। শুভ্র তপ্ত নিঃশ্বাস হৃদির কপালে আছড়ে পড়ল। সে হৃদিকে কথা শেষ করতে না দিয়ে কর্কশ গলায় থামিয়ে দিল। শুভ্রর চোখের মণি দুটো যেন আগুনের গোলার মতো জ্বলছে। সে অত্যন্ত তাচ্ছিল্যের স্বরে বলল, তোকে যেতে হবে কেন রীতি? তোর কি নিজের কোনো পার্সোনালিটি নেই? তোর কি ন্যূনতম আত্মবোধ নেই? তুই যদি নিজে থেকে না যেতে চাইতিস তবে এই পৃথিবীর কারো সাধ্য ছিল না তোকে এক কদম নড়ানোর। মন যেখানে সায় দেয় না সেখানে কি জোর করে মন বসানো যায়? যায় না রীতি। সো স্টপ দিস ড্রামা। হৃদির মাথাটা লজ্জায় আবারও নিচু হয়ে এলো। মেঝের কপাটের দিকে তাকিয়ে সে নিজের নখ দিয়ে আঙুল ঘুরতে লাগলো। শুভ্র একটা দীর্ঘশ্বাস টেনে নিজেকে কিছুটা সংযত করার চেষ্টা করলো, কিন্তু তার চোয়ালের হাড়গুলো এখনও রাগে কাঁপছে। সে হৃদির চিবুকটা হাঁচকার টেনে উছিয়ে ধরল। হৃদির চোখের মণির বরাবর তীক্ষ্ণ দৃষ্টি হেনে ধীর আর ভারী গলায় বলল, শোন রীতি, তুই নারী, আর এই সোসাইটিতে নারীদের সবসময় ছেলেদের থেকে নিচু চোখেই দেখা হয়। সামান্য একটু ভুল করলে মেয়েদের চরিত্র নিয়ে 10 গুণ বেশি কাঁটা ছেঁড়া হয়। আমি একবার না বারবার দেখেছি রাসেল তোর হাত ধরছে। কেন ও তোর শরীরে টাচ করবে? তুই কি একটা শব্দ বলতে পারিস না? কথা বলবে ঠিক আছে, কিন্তু কথায় কথায় কেন গায়ে হাত দেবে? শুভ্রর কথার প্রতিটা অক্ষর হৃদির কানে বিষাক্ত তীরের মতো বিচ্ছে। শুভ্র তার হাতের বাঁধন আরো শক্ত করে হৃদির কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, রীতি, আজ আমাকে বলতে হচ্ছে, একটা নারীর যদি ন্যূনতম সেলফ রেসপেক্ট থাকে তবে তার শরীরে অন্য কারো টাচ সে মোটেও সহ্য করে না। রিলেশন যাই হোক না কেন, হি হ্যাজ নো রাইট টু টাচ ইউ। কিন্তু তুই কি করেছিস? যতবার ওর হাত ধরেছে তুই বিরক্ত হয়েছিস ঠিকই, কিন্তু কোনো হার প্রোটেস্ট করিসনি। কেন রে? একটা সম্পাটে চর কষাতে পারিসনি ওই জানোয়ারটার গালে? থাপ্পড় দিয়ে একটা বার বলতে পারিসনি যে তোর এসব সস্তাই আর কি একদম ভালো লাগে না? ইউ আর সো উইক রীতি। অথচ তুই আমাকে থাপ্পড় মারতে ঠিকই হাত চালিয়েছিলি। হাউ আয়রনিক। হৃদি ডুকরে কেঁদে উঠল। শুভ্রর এই লজিক্যাল আর তীক্ষ্ণ কথাগুলোর সামনে দাঁড়ানোর মতো কোনো শক্তি তার অবশিষ্ট নেই। তার মনে হলো সে শুভ্রর চোখে এক নিমিষে অনেক নিচে নেমে গেছে। শুভ্রর ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। হৃদির অশ্রুসিক্ত মুখটা তার সমস্ত কাঠিন্য টলিয়ে দিচ্ছে মুহূর্তেই। নিজেকে কোনো মতে সংযত করে শুভ্র দু হাতে হৃদির কাঁধ চেপে ধরল। খুব নিচু কিন্তু গম্ভীর গলায় বলল, কাঁদছিস কেন? নিজেকে দুর্বল মনে করে? শোন হৃদি, আমার চোখে নারী কখনো দুর্বল নয়, আর আমার স্ত্রী হয়ে তুই তো একেবারেই না। নারী যদি হতেই হয় তবে তেজস্বী নারীর মতোই হবি। কেউ শরীরে টাচ করলে সেখানে পাথরের মতো চুপচাপ দাঁড়িয়ে থাকবি না। চুপ থাকলে মানুষ আরো মাথায় চড়ে বসে, জানিস তো? তুই চুপ ছিলি বলেই রাসেল ওই তোর শরীরে টাচ করার সাহস পেয়েছে। যদি তুই একটা বার রুখে দাঁড়াতি তাহলে টাচ তো দূরের কথা, তোর আশেপাশে আসতেও সে লজ্জায় কুঁকড়ে যেত। যদি সে ভালো ফ্যামিলির কোনো ভদ্র ছেলে হতো। শুভ্র এবার হৃদির ওপর থেকে হাতের বাঁধন আলগা করে দিল। সে উল্টো দিকে ঘুরে কয়েক পা এগিয়ে গেল। তার কণ্ঠস্বরে এখন আবেগ, আক্ষেপ আর তাচ্ছিল্য মেশানো। সে দেওয়ালে এক হাত রেখে শান্ত গলায় বলল, ভাবতেও অবাক লাগে রীতি। আমি জাস্ট বলেছি পরপুরুষের ছোঁয়া পেতে তোর ভালো লাগে, অমনি তুই আমার গালে সপাটে হাত চালিয়ে দিলি। অথচ একটাবার ভাবলি না আমি তোর হাজব্যান্ড? তোর ভালো মন্দের সবটুকুর অধিকার আমার আছে। একটা ছেলে বারবার তোর শরীরে টাচ করবে আর আমি মূর্তির মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? নো রীতি, নো, ইটস জাস্ট ইম্পসিবল। আমার জিনিসে কেউ টাচ করলে আমি সেফ খুন করে ফেলবো তাকে। শুভ্র থামল। কোমরে হাত দিয়ে একটা দীর্ঘ আর তপ্ত নিঃশ্বাস ফেলল সে। হৃদি তখনও অপরাধীর মতো নিচু হয়ে ডুকরে কাছে। তার ফোপানোর শব্দে রুমের বাতাস ভারী হয়ে আসছে। শুভ্র ঘাড় বাঁকিয়ে হৃদির দিকে তাকিয়ে ম্লান হাসল। সেই হাসিতে এক অদ্ভুত বিষাদ মাখা। সে ফের বলল, আর কারো কথা জানি না রীতি, বাট আমি না খুব হিংসুটে একটা ছেলে। সহ্য করতে পারি না, জ্বলে যায় আমার সব। বুকটা একদম আগুনের মতো দাউ দাউ করে জ্বলে ওঠে যখন দেখি অন্য কেউ তোকে স্পর্শ করছে। তবে সেই জ্বালা পোড়া শুধু আগুন হয়েই থাকে না, কোথাও যেন আশার শ্রাবণের মেঘের মতো বন্যা হয়ে সবকিছু ডুবিয়ে দিয়ে যায়। আর সেই ডুবন্ত জিনিস চিরতরে হারানোর যন্ত্রণার মতো তীব্র এক ব্যথা অনুভূত হয় হৃৎপিণ্ডে।
হৃদি যেন নতুন এক মোহের ঘোরে তলিয়ে গেল। সে নতুন করে এই পুরুষটির প্রেমে পড়ল। প্রতিটা শব্দ, প্রতিটা যুক্তি যেন একজন নিপুণ শিক্ষক তার ছাত্রীকে বুঝিয়ে দিচ্ছেন। ঠিক তেমন প্রখর মমতা আর কঠোর শাসন মিলেমিশে আছে সেখানে। হৃদিয়া নিজেকে সামলাতে পারল না। বুকের ভিতর জমানো সবটুকু হাহাকার নিয়ে সে দৌড়ে গিয়ে শুভ্রর পা জড়িয়ে ধরে ফ্লোরে বসে পড়ল। ডুকরে কেঁদে উঠে সে বলল, আমার ভুল হয়ে গেছে শুভ্র ভাই, আমি সব বুঝতে পেরেছি, প্লিজ আপনি আমায় মাফ করে দিন, আই এম রিয়েলি সরি। শুভ্রর ভিতরের কাঠিন্য তাসের ঘরের মতো ভেঙে পড়তে চাইছে। হৃদির এই আকুলতা তার হৃৎপিণ্ড নেকড়ে দিচ্ছে। সে প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছে। কিন্তু এই মুহূর্তে নমনীয়তা দেখালে সব পরিকল্পনা ভেস্তে যাবে। কাল তাকে যেতেই হবে। আর হৃদির এই অবস্থা দেখলে সে একদমই নড়তে পারবে না। তাকে কঠোর হতেই হবে। নিজের পা হৃদির হাতের শক্ত বাঁধন থেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে সে দাঁতে দাঁত পিষে রুক্ষ গলায় বলল, পা ছাড় হৃদি, ভালো লাগছে না আমার, যা এখান থেকে। হৃদি বাঁধন আরো শক্ত করল। শুভ্রর পায়ের উপর মাথা ঠাকিয়ে সে ধীর গলায় বলল, ছাড়বো না, ততক্ষণ ছাড়বো না যতক্ষণ না আপনি আমায় মাফ করছেন। আপনি এইভাবে চলে যেতে পারেন না শুভ্র ভাই, আই উইল ডাই, বিলিভ মি। শুভ্রর কপাল কুঁচকে এলো। সে ঘাড় ম্যাসেজ করে নিজের চরম অস্থিরতা আড়াল করার চেষ্টা করলো। চোয়াল শক্ত করে আগের চেয়েও কয়েক গুণ বেশি কর্কশ স্বরে সে বলে উঠল, হৃদি, আমার কিন্তু এবার সত্যি মেজাজ খারাপ হচ্ছে। পা ছাড় বলছি, ডোন্ট মেক এ সিন। হৃদি এবার একদম অবুঝ বাচ্চাদের মতো শুভ্রর পা আরো আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। কান্নার তোড়ে তার হেঁচকি উঠেছে। সে জেদি স্বরে বলে উঠল, ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। কি করবেন আপনি? মারবেন? মারেন আমাকে, আমি আপনার হাতের মার খেতেও রাজি আছি, কিন্তু প্লিজ আমায় ছেড়ে যাবেন না। শুভ্র অন্যদিকে তাকিয়ে নিজের নিচের ঠোঁট কামড়ে ধরল। তার বুকের ভিতরটা এক প্রচণ্ড দহনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। সে অনেক কষ্টে নিজের অবাধ্য অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণ করল। কয়েক মুহূর্ত পর তার গলার সুর একদম শান্ত হয়ে এলো। সে ঘাড় নিচু করে হৃদির দিকে তাকালো। তার চোখে এমন এক অদ্ভুত মাদকতা আর নেশাতুর চাহনি। সে খুব নিচু স্বরে ফিসফিস করে বলল, সুইট হার্ট, আমাকে একটু জড়িয়ে ধরবা? শুভ্রর মুখে হঠাৎ এমন আদুরে সুইটহার্ট সম্বোধন শুনে হৃদি যেন আকাশ থেকে পড়ল। তার কান্নার বেগ থমকে গেল মুহূর্তেই। সে বড় বড় চোখ করে অবিশ্বাস্যের দৃষ্টিতে শুভ্রর দিকে তাকিয়ে রইল। শুভ্র পুনরায় একই ভঙ্গিতে নেশালো গলায় বলল, ধরো না শোনা, খুব ইচ্ছে করছে তোমাকে জড়িয়ে ধরতে। হৃদি পুরোপুরি হতভম্ব হয়ে গেছে। তার হৃৎপিণ্ডের স্পন্দন যেন কয়েক মুহূর্তের জন্য থমকে গেল। সে তোতলাতে তোতলাতে বলল, কি বলছেন এসব আপনি? শুভ্র মৃদু মাথা নাড়ালো। তার ঠোঁটের কোণে সেই চিরচেনা তপ্ত আর বাঁকা হাসিটা ফুটে উঠল। সে হাত বাড়িয়ে হৃদির কপালে জমে থাকা ঘামটুকু মুছে দিয়ে মোহময় স্বরে বলল, একটু ধরো না শোনা, জাস্ট একটা বার ধরো। শুভ্রর এই হঠাৎ বদলে যাওয়া রূপ দেখে হৃদির সারা শরীর অপার্থিব্য এক শিহরণে কেঁপে উঠল। সে এক মুহূর্ত দেরি না করে উঠে দাঁড়ালো। শুভ্র তখন দুই হাত দুই দিকে প্রসারিত করে এক মায়াবী আমন্ত্রণ সাজিয়ে রেখেছে। হৃদি আর কিছু না ভেবে পৃথিবীর সমস্ত সুখ ওই দুই বাহুর মধ্যে খুঁজে পাওয়ার আশায় শুভ্রকে শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করল। সে অনুভব করলো শুভ্র তপ্ত নিঃশ্বাস তার কপালে আছড়ে পড়ছে। শুভ্র অতি সন্তর্পণে হৃদির কপালে একটি গভীর চুমু খেল। সেই স্পর্শে এক মুহূর্তের জন্য সময় থমকে দাঁড়ালো। কিন্তু সেই সুখের মুহূর্ত স্থায়ী হলো না এক পলকের জন্য। মুহূর্তের মধ্যেই শুভ্রর অবয়ব বদলে গেল। তার চোখের সেই মায়া নিমিষে বিষাক্ত হাড়হিম করা অন্ধকারের রূপ নিল। শুভ্র দাঁতে দাঁত চেপে চরম আক্রোশে হৃদিকে এক ঝটকায় নিজের কাঁধে তুলে নিল। ঘটনার আকস্মিকতায় হৃদি পাথর হয়ে গেল। কিছু বুঝে ওঠার বা আর্তনাদ করার সুযোগটুকু সে পেল না। শুভ্র দেহের কঠিন পেশিগুলো তখন পাথরের মতো শক্ত হয়ে আছে। সে দ্রুত পায়ে হেঁটে হৃদিকে রুমের বাইরে নিয়ে গিয়ে এবং দরজার সামনে সজোরে দাঁড় করিয়ে দিল।
হৃদি স্থানুর মতো দাঁড়িয়ে রইল। তার মস্তিষ্ক তখনও শুভ্রর সে চুমুর ঘোরের আচ্ছন্ন। সে কিছু বলার জন্য মুখ খোলার আগেই শুভ্র চরম নির্দয়ভাবে দরজা হৃদির মুখের উপর ঠাস করে লাগিয়ে দিল। বন্ধ দরজার সেই কর্কশ শব্দে হৃদির হৃৎপিণ্ডটা যেন ছিঁড়ে বেরিয়ে আসতে চাইল। করিডোরের নিস্তব্ধতায় সেই শব্দ এক বিভীষিকার মতো প্রতিধ্বনিত হলো। হৃদি অবিশ্বাস্যের দৃষ্টিতে বন্ধ কোঠরের কপাটের দিকে তাকিয়ে রইল। রাতের শেষ হয়ে ভোরের আলো ফুটতে তখনও অনেকটা বাকি। চারপাশ ঘুটঘুটে অন্ধকারে আচ্ছন্ন। শুভ্র আর ঈশান ফজরের আজানের আগেই সব প্রস্তুতি শেষ করে নিল। বাড়ির সবার সাথে সংক্ষেপে বিদায় পর্ব সেরে তারা বেরিয়ে পড়ল সদর দরজার দিকে। হাতে একদম সময় নেই, 6টায় ফ্লাইট। তারা অনেক আগে এয়ারপোর্টে পৌঁছাতে হবে। গেট দিয়ে বের হওয়ার সময় শুভ্রর পা দুটো মুহূর্তের জন্য থমকে গেল। তার সেই অশান্ত চোখ দুটো অবচেতনে কাউকে খুঁজছিল, কিন্তু আশেপাশে কেবল শূন্যতা আর জমাট বাঁধা কুয়াশা। শুভ্রর অস্থিরতা ঈশানের চোখ এড়াল না। সে খুব নিচু স্বরে শুধালো, রিধি কি খুঁজছেন? শুভ্র কোনো উত্তর দিল না। তার চোয়াল শক্ত হয়ে এলো। নিজের দুর্বলতাকে এক ঝটকে ঝেড়ে ফেলে সে গুমোট গলায় বলে উঠল, চলো। গাড়ি স্টার্ট দিল ঈশান। নির্জন গ্রামের মেটো পথ ধরে গাড়িটি দ্রুত গতিতে এগোতে লাগলো। দুপাশের গাছের সারিগুলো অন্ধকারে বুক ছিঁড়ে যেন বিভীষিকার মতো দাঁড়িয়ে আছে। হঠাৎ হেডলাইটের আলোয় শুভ্র চোখ আটকে গেল রাস্তার ঠিক মাঝখানে। একটু দূরেই আবছা অন্ধকারে একটি মানবমূর্তি পথ আগলে দাঁড়িয়ে আছে। শুভ্রর বুকের ভিতরটা ধক করে উঠল। ঈশান কিছু বুঝে ওঠার আগেই শুভ্র চিৎকার করে উঠল। ব্রেক মারো। গাড়িটার টায়ার ঘষে বিকট শব্দ করে হৃদির ঠিক হাতখানেক সামনে এসে থমকে গেল। এই মাঝরাতে নির্জন রাস্তায় হৃদিকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ঈশান যেন ভূত দেখার মতো চমকে উঠল। শুভ্র তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে হিতাহিত জ্ঞান হারিয়ে হৃদির সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখে মুখে তখন রাজ্যের দুশ্চিন্তা আর বিষাক্ত রাগ। সে হৃদির বাহু শক্ত করে চেপে ধরে চেঁচিয়ে বলল, এখানে কি করছিস তুই এত রাতে? হৃদি এক চুলও নড়ল না। তার দৃষ্টি এখন হাড় হিম করা স্থির। সে খুব শান্ত, কিন্তু জেদি গলায় উত্তর দিল, আপনাকে যেতে দেবো না, তাই দাঁড়িয়ে আছি। শুভ্র রাগে শরীর কাঁপছে। সে হৃদিকে একপাশে সরিয়ে দেওয়ার চেষ্টা করে রুক্ষ গলায় বলল, ফালতু কথা একদম বলবি না রিদি, যা এখনই বাড়ি যা। হৃদি এক পাও নড়ল না। সে শুভ্রর চোখের দিকে সরাসরি তাকিয়ে অটল স্বরে বলল, যাবো না, আমি যাওয়ার জন্য আসিনি শুভ্র ভাই। আমি খুব ভালো করেই জানি আপনি একবার গেলে সহজে আর ফিরে আসবেন না, তাই আমি আপনাকে আজ কোনোভাবেই যেতে দেব না। যেদিন আমাকে সাথে নিয়ে যেতে পারবেন সেই দিনই আপনি এই শহর ছাড়বেন। তার আগে এক কদমে এগোতে দেব না আমি আপনাকে। ঈশান গাড়ি থেকে নেমে এলো। কুয়াশাচ্ছন্ন অন্ধকারের আবছায়া আলোয় হৃদির ফ্যাকাশে মুখটার দিকে তাকিয়ে সে বিস্ময় আর আতঙ্ক মেশানো গলায় বলল, রিধি, তুমি এই রাতে এই জনমানবহীন রাস্তায় একা দাঁড়িয়েছিলে? ভয় করছিল না তোমার? হৃদি কোনো দিকে তাকালো না। তার স্ত্রীর দৃষ্টি তখন শুভ্রর চোখের উপরে নিবদ্ধ। সে খুব ছোট করে নিস্পৃহ গলায় জবাব দিল, একটুও না। ঈশান অবিশ্বাসের সুরে পুনরায় শুধালো, কিন্তু তুমি বের হলে কিভাবে? তোমাকে তো আমরা বাড়িতেই দেখলাম না। হৃদি শীতল গলায় বলল, পেছনের বাগানের ছোট দরজা দিয়ে বেরিয়ে এসেছি। শুভ্রর ধৈর্যের শেষ সীমাটুকুও যেন পার হয়ে যাচ্ছে। ফ্লাইটের সময় এগিয়ে আসছে, আর হৃদি এখানে নিজের জীবন বাজি রেখে তামাশা করছে। সে দাঁতের দাঁত চেপে চরম রুক্ষ স্বরে বলল, থাপ্পড় খেতে না চাইলে এখনই বাড়ি যা রিদি, আমি বলছি যা এখান থেকে। হৃদি 1 ইঞ্চিও নড়ল না। সে পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে থেকে বলল, থাপ্পড় খাবো, কিন্তু বাড়ি যাব না। শুভ্রর কপাল বেয়ে এক চিলতে ঘাম গড়িয়ে পড়ল। তার ভেতরে সেই ভয়ঙ্কর রাগটা আবার মাথাচাড়া দিয়ে উঠছে। সে হৃদির খুব কাছে এগিয়ে গিয়ে তার চোখের মণি বরাবর তাকিয়ে হিসিয়ে বলল, রিদি, আমার রাগ তুই খুব ভালো করেই জানিস। ওটা তুলাবি না, ফল কিন্তু একদম ভালো হবে না। হৃদি ম্লান হাসল। সেই হাসিতে কোনো আনন্দ নেই, আছে এক গভীর বিষাদ আর জেদ। সে শুভ্রর বুকে নিজের হাত রেখে শান্ত কিন্তু পৈশাচিক এক দৃঢ়তা নিয়ে বলল,
কি করবেন আপনি? মেরে ফেলবেন? তবে মেরেই চলে যান। আপনি যাওয়ার পর এইভাবে বেঁচে থাকার চেয়ে আপনার হাতে মরে যাওয়া অনেক বেশি শান্তির। শুভ্রের কলিজাটা ধক করে উঠল। বুকের ভেতরটা এক তীব্র যন্ত্রণায় মুচড়ে গেল তার। সেই অসহ্য ব্যথায় ঠিকমতো শ্বাসটুকু নিতেও যেন কয়েক মুহূর্ত সময় লাগলো। সে দাঁত দিয়ে নিচের ঠোঁট এত জোরে কামড়ে ধরল যে রক্ত বের হওয়ার উপক্রম। তার শরীর রাগে আর অস্থিরতায় কাঁপছে। শুভ্র তার হাড় হিম করা দৃষ্টি ঈশানের দিকে ফিরিয়ে এক ভয়াবহ শান্ত গলায় বলল,